This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিধানসভায় হট্টগোল, ওয়াকআউট বিজেপির। রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে মুলতবি প্রস্তাব আনে বিজেপি। স্পিকার সেই প্রস্তাব পাঠ করতে দিয়েছিলেন, কিন্তু আলোচনায় সম্মতি দেননি। তখন বিরোধীরা স্লোগান দেওয়া শুরু করে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। ওয়েলে নেমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাগজ ছোড়েন বলে অভিযোগ। সাসপেন্ড শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা সহ 4 বিজেপি বিধায়ক। 30 দিনের জন্য এরা সাসপেন্ড হয়েছেন। সুতরাং কাল মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভাষণের ওপরে যে বক্তৃতা পেশ করবেন, যে জবাবি বক্তৃতা পেশ করবেন, সেখানে শুভেন্দু অধিকারী থাকতে পারছেন না। শুভেন্দু অধিকারীরাও জানিয়ে দিয়েছেন, লিডার অফ দ্য হাউস যখন থাকবেন অধিবেশন কক্ষে, অর্থাৎ মুখ্যমন্ত্রী যখন থাকবেন এবং তার বক্তৃতা পেশ করবেন, তখন বিজেপি পরিষদীয় দল থাকবে না। যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ সদস্যরা, সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 MLA-কে বাইরে রাখা হলো, যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। লিডার অব দি অপোজিশন বাইরে থাকলে লিডার অব দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে, যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন, হাউসে বিজেপি কালকে থাকবে না, কিন্তু বাড়িতেও থাকবে না। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। তিনি আজকে যে আচরণটা করলেন, সে আচরণটা নিঃসন্দেহে মানে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। স্পিকারের চেয়ারকে অপমান করার রাইটটা আমাদের কারোরই নেই। ফের প্রকাশ্যে বিজেপি রাজ্য নেতাদের দলীয় কোন্দল। হলদিয়ায় ভারতীয় মজদুর সংঘের সমাবেশে আমন্ত্রণ পেলেন না খোদ হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সমাবেশে এসে নাম না করে তাপসী মণ্ডলকে তির্যক মন্তব্য তৃণমূলের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কেউ কেউ এখান থেকে ভাঙিয়ে অন্য সংগঠন করছেন বলে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাল্টা সরব হয়েছেন বিধায়ক তাপসীও। হলদিয়ার সম্পর্কে সাংসদ কিছুই জানেন না বলে মন্তব্য বিধায়কের। ভাগ বাটোয়ারা নিয়ে কোন্দল, কটাক্ষ তৃণমূলের। ডিএমএস এর ওপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে ডিজিএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের 2-1 নেতৃস্থানীয় লোকের উদ্যোগে। সেইটা আমি করতে বারণ করেছি। আজকে বলেছি যে আপনারা এদের দ্বারা প্রতারিত হবেন, এটা প্রতারণামূলক একটা সংগঠন। যে কোনো শ্রমিকের রাইট আছে যে কোনো সংগঠন করা। আর এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না। হলদিয়ার কী পরিবেশ কী এগুলো উনি এখনও জানেন না। উনি নতুন এসছেন, আস্তে আস্তে জানবেন। আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি। যে শ্রমিক বিপদে পড়ে তাদের প্রয়োজনে আমাকে ডাকে পরামর্শ দেওয়ার জন্য, আমরা সেই সমস্ত শ্রমিকদের পরামর্শ দিই। আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি যে হলদিয়াতে তোলাবাজি কিভাবে করা যায়, পয়সা কিভাবে ইনকাম করা যায়, টাকা কিভাবে লুট করা যায়, সেই জন্য প্রতিযোগিতার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছেন। এই কারণের জন্য একজনকে ডাকছেন, এই হচ্ছে আসল ব্যাপার।
দলের সিদ্ধান্তকে ধিক্কার গঙ্গারামপুরের বিজেপি বিধায়কের। মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা হতেই ক্ষুব্ধ বিজেপি বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে পোস্ট গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়ের। দলে বিধায়কদের মূল্যই নেই, মণ্ডল সভাপতিদের চেনেনই না দাবি পদ্ম বিধায়কের। 2021-এ যে তাকে হারাতে চেয়েছিলেন তার কথাতেই মণ্ডল সভাপতি, দলের সিদ্ধান্তকে ধিক্কার সুকান্তর এলাকার বিধায়কের। যখন দেখলাম যে একজনকে ঘোষণা করছে নাম, তার নাম আমি কোনোদিন শুনিও নাই, তাকে চিনি না, জানি না। খুব কালকে কষ্টে দুঃখে কালকে ওই ফেসবুক বার্তা দিয়েছি। আমার ভালো লাগেনি, কারণ আমি মনে করি যদি একটা আলোচনার টেবিল থাকে, উন্মুক্ত থাকে, আর সেখানে বসে যদি কোনো সিদ্ধান্ত হয় দল সমৃদ্ধ হবে। আলোচনা না করে যদি কোনো কিছু সিদ্ধান্ত না হয় দল সেখানে সংকুচিত হবে। তো আলোচনার টেবিলে বসে আমরা সেটা কেন মেটালাম না, কেন আমরা ঠিক করতে পারলাম না? বিধায়ক হিসেবে আমার মণ্ডল সভাপতিদের এবং মণ্ডলে যারা কার্যকর্তা আছে তাদেরকে নিয়ে আমাকেই ফেস করতে হবে, বেশিরভাগ সময় আমাকে পড়ে থাকতে হবে আমাকে জেতার জন্য। তড়িঘড়ি করে এটা ঘোষণা করতে হবে গঙ্গারামপুর এবং আমাকে ছোট করতে হবে। এটা আমাকে ছোট করার অর্থ এখানে সবাইকে ছোট করা। আমি বলবো জল্পনার কিছু নেই, আমি অর্গানাইজেশন দেখি না, ঢুকি না, আমি বলতে পারবো। কিন্তু আপনারই তো বিধায়ক। না না, বিধায়ক অ্যাসেম্বলিতে, বাইরে তো দায়িত্ব আমার না। বাইরে ওখানে জেলা প্রেসিডেন্ট আছে, রাজ্য সভাপতি আছে, সংগঠনের যারা দায়িত্বে আছেন, প্রভারী আছেন, যারা যারা টক টু দেম, আমি বলতে পারবো না, আমি তো ঢুকি না। কারো কাছে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয় নাকি? এরকম জাল আধার কার্ড ভোটার কার্ড প্রত্যেক বাংলাদেশির আছে। কোনো বাংলাদেশি ভারতীয় প্রমাণে ট্যাক্সও দেয়। পাসপোর্ট জালিয়াতি মামলায় মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। বিরাট অবজারভেশন, বিরাট মন্তব্য। আমেরিকার অবৈধবাসীদের সঙ্গেও তুলনা বিচারপতি বসাকে। কথা বলবো আমাদের কোর্ট করেসপন্ডেন্ট শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, মামলাটা ঠিক কী ছিল, বিচারপতি এটা কেন বললেন? দেখো, বর্ধমানের দুজন বাসিন্দা স্বামী স্ত্রী 2010 সালে এই দেশে আসেন এবং তারা এখানে কাজ করাও শুরু করেন। তাদের আইনজীবীর বক্তব্য ছিল যে ফরেনার্স যে অ্যাক্ট রয়েছে সেখানে 2014 সালে একটি অ্যামেন্ডমেন্ট, 2019 সালে একটি অ্যামেন্ডমেন্ট হয়। সেখানে বলা ছিল যে 2014 আগে যারা এসেছেন তাদের ক্ষেত্রে এই ফরেনার্স অ্যাক্টটা লাগু হবে না। সেই হিসেবে তারা এখানে বসবাস করছিলেন এবং তারা এই ভারতবর্ষের নাগরিক। এই হিসেবে যখন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ প্রমাণ চায়, প্রমাণ হিসেবে তারা আধার কার্ড রেশন কার্ডের তুলনা করেন। বিচারপতি সঙ্গে সঙ্গে মামলাটি নাকচ করে দেন, তাদের জামিন বাতিল করে দেন এবং তিনি এই পর্যবেক্ষণ করেন যে এরকম ভুরি ভুরি উদাহরণ পাওয়া যাবে যেখানে বাংলাদেশিরা এই ধরনের আধার কার্ড, পাসপোর্ট, জাল রেশন কার্ড ইত্যাদি তৈরি করছেন। ফলে এর উপরে ভিত্তি করে কেউ ভারতবর্ষের নাগরিক এটা মেনে নেওয়া যায় না, তাই জামিন বাতিল হয়েছে এই দুজনের। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। মহাকুম্ভে ফের অগ্নিকাণ্ড। সেক্টর 8-এর মেলা প্রাঙ্গণে আগুন, ঘটনাস্থলে দমকল। আগুন নেভানোর চেষ্টা চলছে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রতোষ ভট্টাচার্য। সুব্রতোষ, আগুনটা কত বড় মাপের এবং এখন কি অবস্থা? দেখো, আগুনটা যেভাবে শুরু হয়েছিল সেটা তো অবশ্যই সেটা ভয়ঙ্কর হতে পারতো, কারণ ভিড়ের মাত্রা মানে আজ থেকে আবার নতুন করে প্রায় লাগামহীন হয়ে পড়েছে এবং এত মানুষ আসছে এবং 8 নম্বর সেক্টরে সেখানে প্রচুর মানুষের ভিড়। তবে যেহেতু আগের অভিজ্ঞতা থেকে যথেষ্ট সতর্ক ছিল প্রশাসন এবং সে কারণে কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যদি সেটা কিছুমাত্র দেরি হতো, বিলম্ব হতো, তাহলে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো এবং সেখানে দ্রুত দমকল পৌঁছায়, পুলিশ ঘিরে ফেলে। শুধু তাই নয়, প্যারামিলিটারি ফোর্স, আধা সামরিক বাহিনী তার দিক থেকে ঘিরে নেয় এবং দ্রুত সেখানকার বিশেষ করে যারা মানুষ তাদের কিন্তু সেখান এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে সেখানে হতাহত হয়নি। কিছু সামগ্রী পুড়েছে, কিছু ভস্মীভূত হয়েছে, কিন্তু সেটা মানে মামুলি বিষয়। কিন্তু যে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো সেটা কিন্তু বাঁচিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে আগের অভিজ্ঞতা কিন্তু কাজে লেগেছে, যেটা আগে হয়নি। প্রথম থেকে কিন্তু এখানে মানুষকে সরানোর চেষ্টা করা হয়েছে, কারণ গত দুদিনে ভিড় তুলনামূলকভাবে কম ছিল। আজ থেকে আবার নতুন করে লাগামহীন ভিড়, দলে দলে মানুষ আসছে। চারিদিকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে যাতে একটা জায়গাতে ভিড় না করে, বিভিন্ন স্টেশনে যাতে ছড়িয়ে পড়া হয়। ধরো যে কাছের ঝাঁসি স্টেশনে মানুষ ভিড় করছে, যেহেতু সঙ্গম স্থল থেকে ঝুসি স্টেশন সেখানে খুব কাছে, ফলে সেইখানে মানুষ ভিড় করে নিচ্ছে। সেই সমস্ত জায়গাতে প্রয়াগরাজে তো আছেই, প্রয়াগরাজে তো
সেখানে ধরো যে পুলিশ আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, কিন্তু এই সমস্ত ছোট ছোট ঠিক আছে, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। নতুন করে ফের মহাকুম্ভে সেক্টর 8-এ আগুন লেগেছে, তবে যেটা ভালো খবর যে আগুনে হতাহতের কোনো খবর নেই এবং এই আগুনকে ট্যাকল করা গেছে বেশ দ্রুতই, এবং আগের অভিজ্ঞতা থেকে সেখানে যত রকমের ফোর্স আছে, দমকল বলুন, প্যারামিলিটারি ফোর্স বলুন, পুলিশ বলুন, সবাই মিলে সেই আগুনের মোকাবিলা করা সম্ভব হয়েছে। কুম্ভ মেলায় আবার অগ্নিকাণ্ডের ঘটনা, যে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ কাণ্ড হতে পারত। বহু মানুষকে দ্রুত তবে সরিয়ে ফেলা হয়েছে, একই সাথে খুব তড়িৎ গতিতে পৌঁছে গেছে দমকল এবং আগুন নিভিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে আনা হয়েছে। সবচেয়ে বড় বিষয়, যেহেতু এর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছে, তাই প্রথম থেকেই কিন্তু এই প্রশাসন ভীষণ রকমভাবে সতর্ক ছিল। আগে থেকেই বহু মানুষকে সতর্ক করা হচ্ছিল। একই সাথে ঠিক সেই সময় এই আগুন লাগে এবার 8 নম্বর সেক্টরে, এবং সেই 8 নম্বর সেক্টরে আগুন লাগতেই দ্রুত যেমন দমকল পৌঁছে যায়, তেমনি এই রাজ্যের পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা তো পৌঁছানি, পাশাপাশি কিন্তু পুরো ঘিরে ফেলে আধা সামরিক বাহিনী, এবং এই খুব দ্রুততার সঙ্গে সে আগুন নিভিয়ে দেওয়া হয়। কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি। কিছু সামগ্রী হয়তো পুড়ে গেছে, কিন্তু কোনো মানুষের সেরকমভাবে ক্ষতি হয়নি, দ্রুত তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে। তবে এই আগুন যদি ছড়িয়ে পড়তো তাহলে কিন্তু ভয়াবহ কাণ্ড হতে পারত, কারণ ভিড়ের কোনো কমতি নেই। এখনও লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মহাকুম্ভে আসছে পুণ্য স্নানের জন্যে। মহাকুম্ভ থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। নয়াদিল্লি স্টেশনে বিপর্যয়ে প্রশ্নবিদ্ধ রেল, তদন্ত শুরু হতেই প্রকাশ্যে আসছে একের পর এক গলদের ছবি। 2 ঘন্টায় অস্বাভাবিক সংখ্যায় জেনারেল টিকিট অর্থাৎ সাধারণ কামরার টিকিট বিক্রির পরেও রেলের কেন টনক নড়েনি, এই প্রশ্ন উঠছে। দুর্ঘটনার সময় হাজার হাজার কুম্ভগামী যাত্রীকে সামলাতে 16 নম্বর প্ল্যাটফর্মে ছিল মাত্র 60 জন RPF, 60 মাত্র 60, এবং 20 জন দিল্লি পুলিশের কর্মী। শেষ মুহূর্তে কুম্ভগামী ট্রেন প্ল্যাটফর্ম বদল না করলে এড়ানো যেত দুর্ঘটনা। প্রায় 1 মাস ধরে কুম্ভ চলার পরেও কেন স্টেশনে অপর্যাপ্ত নিরাপত্তারক্ষী ছিল, এই প্রশ্ন উঠছে। প্রশ্নের মুখে স্টেশন মাস্টারের ভূমিকাও। শেষ মুহূর্তে কুম্ভগামী স্পেশাল ট্রেন 16 নম্বর প্ল্যাটফর্মে পরিবর্তন করাতেই পদপিষ্টের ঘটনা বলে আপাতত অনুমান করা হচ্ছে। জেনে শুনে এই বদল করার কোন প্রয়োজন ছিল, বিশেষ করে যেখানে অস্বাভাবিক যাত্রী সংখ্যা, এই প্রশ্ন উঠছে।